প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না। এতে আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব, তাই চ্যানেলটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ। তোমার বড় মামার বাড়িতে গিয়ে থাকবো। তোমার বড় মামা তার বাড়ির একটা ছোট্ট ঘর আমাদের দিয়েছেন। একটা ঘরই তো আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট না? হুম। এরকম মুখ শুকনা করে বলছো কেন? বড় মামার বাড়িতে থাকতে তোমার অসুবিধা কি? আর যদি অসুবিধা থেকেও থাকে, কিছু করার নেই। তোমার বাবার কোনো খোঁজ নেই, কাজেই আমাদের কপাল ভেঙেছে। আমাদের জীবন কিভাবে কাটবে জানো? আজ এই বাড়ি, কাল ওই বাড়ি। ইমন ভয়ে ভয়ে বলল, এই বাড়িতে কেন থাকবো না মা? এই বাড়িতে থাকবো না কারণ তোমার ছোট চাচার কোনো চাকরি বাকরি নেই। এতদিন সংসার চলেছে গ্রামের বাড়ির ধানি জমি বিক্রি করে। এইভাবে আর কতদিন চলবে? তাছাড়া তোমার ছোট চাচা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, চোখ লাল করে আমার দিকে তাকায়। তার এত বড় সাহস কেন হবে? যেখানে তোমার বাবা কোনোদিন আমার দিকে চোখ লাল করে তাকায়নি, সেখানে সে কেন তাকাবে? বড় মামার বাসায় কবে যাব মা? 1 সপ্তাহের মধ্যেই যাব। তোমার বই খাতা তুমি নিজে সব গুছিয়ে নেবে। ওইখানে গেলে তোমার ভালোই লাগবে। খেলার সঙ্গী সাথে পাবে। তোমার বড় মামার 2 ছেলে আছে, টোকন আর শোভন। ওদের সঙ্গে খেলবে। এখানে একা একা থাকো। তোমার বড় মামা তোমাকে পছন্দ করেন, করেন না? ইমন বুঝতে পারছে না তার বড় মামা তাকে পছন্দ করে কিনা। তার বড় মামার চেহারাটা রাগী রাগী, চশমা পরেন, চশমার ফাঁক দিয়ে তাকান। কেমন করে জানি তাকান। তিনি বাসায় এলেই ফুলের গন্ধ পাওয়া যায়। সেই গন্ধে গা কেমন জানি ঝিমঝিম করে। পরে সে জেনেছে এটা ফুলের গন্ধ না, জর্দার গন্ধ। বড় মামা পান খান না, শুধু শুধু জর্দা খান। তিনি যখনই এ বাসায় আসেন, 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে গম্ভীর গলায় বলেন, ইমন নিয়ে যা। ইমন বিস্কিট নিয়ে যায়, কিন্তু তার কোনো আনন্দ হয় না, কারণ বিস্কিট তার পছন্দ না। শুধু চায়ে ডুবিয়ে বিস্কিট খেতেই তার ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না। বিস্কিট খাবার জন্যে কেউ তো আর তাকে চা বানিয়ে দেবে না। সে ছোট মানুষ, কলেজে যখন পড়বে তখনই সে শুধু চা খেতে পারবে। সুরাইয়া বললেন, কথার জবাব দিচ্ছ না কেন? তোর বড় মামা তোকে পছন্দ করে না? মুখ এমন শুকনো করে বলছো কেন? মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। যাও, এখন সামনে থেকে যাও। সারাক্ষণ ভোতা মুখ দেখতে ভালো লাগে না। ইমন মার ঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে কি কচ্ছপ দুটো নিতে দেবে? মনে হয় না। কচ্ছপ দুটো এ বাড়িতেই রেখে যেতে হবে। মাকে একবার বলে দেখলেই হয়। অবশ্যই বললেও লাভ হবে না। বড় মামার ছেলে টোকন আর শোভন হয়তো তার কাছ থেকে কেড়ে কচ্ছপ দুটো নিয়ে নেবে। একটা লাভ হয়তো হবে, রাতের মার সঙ্গে ঘুমোতে পারবে। তাদের একটা ঘর দেয়া হবে, তারা সবাই সেই ঘরেই থাকবে। এখানে বেশিরভাগ সময় তাকে ছোট চাচার সঙ্গে ঘুমোতে হয়। সে যখন ঘুমোতে যায় তখনও ছোট চাচা বাইরে। একা একা ঘুমোতে তার খুবই ভয় লাগে। তবে অনেক রাতে ঘুম ভেঙে যখন সে দেখে ছোট চাচা ঘুমাচ্ছেন, তখন তার খুবই ভালো লাগে। সে যদি খুব নরম গলাতেও ডাকে, ছোট চাচা, তাহলেও ছোট চাচা উঠে বসেন, গম্ভীর গলায় বলেন, কি হয়েছে রে হারনাট, বাথরুমে যাবি? আয় যাই। ঠিক সময় ডাক দিয়েছিস। আমারও বাথরুম পেয়েছে। ছোটটা। তোর কি বড়টা নাকি? আমারও ছোটটা। চল যাই। কে আগে যাবে, তুই না আমি? বড় থেকে ছোট না ছোট থেকে বড়? তুমি যা বলবে তাই। তাহলে তুই বরং আগে যা। কোলে করে নিতে হবে নাকি?
বাথরুম থেকে ফেরার পর ঘুম আসা না পর্যন্ত ছোট চাচা গল্প বলেন। তার গল্পে কোনো আগামাথা নেই, শুরু নেই, শেষ নেই, তবুও ঘুম ঘুম চোখে শুনতে এত ভালো লাগে। ছোট চাচার সব গল্প শুরু হয় মাঝখান থেকে। তারপর ব্যাঙটা বলল, পানিতে থেকে থেকে আমার সিরিয়াস সর্দি হয়েছে, নাক ঝাড়তে ঝাড়তে অবস্থা কাহিল। ওষুধপত্র কিছু দিয়ে আমাকে বাঁচান ডাক্তার সাহেব। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, তেতো ওষুধ দিবেন না, মিষ্টি ওষুধ দেবেন। আবার বেশি মিষ্টিও দেবেন না, ওষুধ বেশি মিষ্টি হলে আমার বাচ্চারা মিঠাই ভেবে খেয়ে ফেলবে। ডাক্তার বলল, ওষুধ দেব। তবে আমি খুবই অবাক হচ্ছি, কারণ ব্যাঙের কখনো সর্দি হয় না বলে বয়ে পড়েছি। আপনার কি সত্যি সর্দি হয়েছে? ক্রমাগত হ্যাচ্চ হ্যাচ্চ করছি, তারপরও বিশ্বাস হচ্ছে না। তা হচ্ছে, যাই হোক, ওষুধ দিচ্ছি। ভিজিটে টাকা এনেছেন? এনেছি, এই নেন আধুলি, আমার শেষ সম্বল, ব্যাঙের আধুলি। বড় মামার বাড়িতে কেউ তাকে এমন অদ্ভুত অদ্ভুত গল্প শোনাবে না। রাতে বাথরুম পেলে কোলে করে বাথরুমে নিয়ে যাবে না। কি আর করা, বড় মামার বাড়িতেও নিশ্চয়ই অনেক মজার মজার ব্যাপার হবে। কিছু কিছু মজা সব বাড়িতেই থাকে। বড় মামার দুই ছেলে টোকন আর শোভনের সঙ্গে তার হয়তো খুবই ভাব হবে। ওদেরও একটা বোন আছে, নাম মিতা, সবাই ডাকে মিতু। তার সঙ্গে ভাব হবে কিনা কে জানে, মনে হয় হবে না। মেয়েদের সঙ্গে হয় মেয়েদের বন্ধুত্ব, ছেলেদের সঙ্গে ছেলেদের। গায়ে তেল মাখানোর ব্যাপারটাই সুপ্রভা মনে হয় খুব আরাম পায়। তেল মাখানোর মাঝখানে ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের ব্যাপার, ঘুমের মধ্যে আবার নাকও ডাকে। এইটুকু ছোট বাচ্চা নাক ডাকিয়ে ঘুমাবে কেন? তার উপর মেয়ে মানুষ। সুরাইয়ার খুব রাগ লাগে, এখনো রাগ লাগছে। চট দিয়ে ঘুম ভাঙিয়ে দিতে ইচ্ছে করছে। রাগ সামলে সুরাইয়া বারান্দায় গেল। ফিরোজ বারান্দায় পা ছড়িয়ে বসে খবরের কাগজ পড়ছে। তার সামনে গম্ভীর মুখে ইমন বসে আছে। ফিরোজ বলল, কেমন আছেন ভাবি? একই বাড়িতে বাস করছে, অথচ দেখা হলে প্রথম বাক্যটি বলছে, কেমন আছেন ভাবি। এর মানে কি এই যে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়া আপনি ভালো থাকেন না? সুরাইয়া বলল, ফিরোজ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ফিরোজ খবরের কাগজ ভাঁজ করে পাশে রাখতে রাখতে বলল, বলুন। ইমন উঠে চলে যাচ্ছে। সে জানে বড়রা যখন জরুরি কথা বলে সেখানে ছোটদের থাকার নিয়ম নেই। বড়রা তাদের জরুরি কথার আশেপাশে ছোটদের চায় না, অথচ ছোটদের সমস্ত জরুরি কথায় বড়দের থাকতে হয়। সুরাইয়া বেতের মোড়া এনে ফিরোজের সামনে বসল। ফিরোজ শঙ্কিত বোধ করছে। ভাবির বসার ভঙ্গি কঠিন। ভাবি কি বড় ধরনের ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছে? কি নিয়ে ঝগড়া করবে? ভাবি, চা খাবেন? চা দিতে বলি, চা খেতে খেতে কথা বলুন। তোমার সঙ্গে আমার এমন কোনো কথা নেই যে চা খেয়ে খেয়ে বলতে হবে। ফিরোজ, শোনো, আমি এখানে থাকবো না। আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমি তার কাছে গিয়ে থাকবো। ফিরোজ বলল, আমি জানি, ইমন আমাকে বলেছে। তুমি একটা ঠেলাগাড়ি এনে দাও, আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব। স্টিলের ট্রাঙ্ক, ইমনের পড়ার টেবিল চেয়ার, আমার বড় কালো ট্রাঙ্কটা। কবে যাবেন ভাবি? কবে মানে? আজই যাব। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, সবার জন্যই ভালো। তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। আমার জন্য ভালো কেন? তোমার চাকরি বাকরি কিছু নেই, এত বড় সংসার পুষতে হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, গ্রামের বাড়ির সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। তুমি অকারণে এত কিছু করবে কেন? তুমি কে? ভাবি, আমি ইমনের চাচা। বাপ যখন থাকে না তখন চাচা ফাচা অনেক দূরের ব্যাপার। আপনার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না, তবে আমার মনে হয় এখানে থাকাটাই আপনার জন্য ভালো হবে। কেন? কেন ভালো হবে? পরিবেশে অভ্যস্ত হবার ব্যাপার আছে। আপনি এই পরিবেশে থেকে অভ্যস্ত, ইমন অভ্যস্ত। তুমি জমি বিক্রি করে করে আমাদের খাওয়াবে? হ্যাঁ ভাবি। সেটা কতদিন?
তোমাদের কি জমিদারি আছে? জমিদারি নেই, জমি জমা খুব সামান্যই আছে ভাবি। আমি ব্যবসা শুরু করেছি, বোতল সাপ্লাইয়ের কাজ পেয়েছি। সামান্য হলেও কিছু টাকা পয়সা তো পাচ্ছি। ব্যবসার নিয়ম কানুন বুঝতে শুরু করেছি। আমার ধারণা আমি ভালোই করব। ভালো করলে ভালো, ভালো করতে থাকো, কোটিপতি হয়ে যাও। গাড়ি হোক বাড়ি হোক, তোমরা সুখে থাকো। তোমাকে যা বলেছি করো। আমাকে একটা ঠেলা গাড়ি এনে দাও। ভাবি শুনুন, মার শরীর খুব খারাপ। মা চিকিৎসার জন্য ঢাকায় আসছেন। মা আসুক, তারপর যান। ওনার সঙ্গে আমার যাওয়ার সম্পর্ক কি? আমি আজই যাব। আচ্ছা ঠিক আছে। তুমি আরেকটা কাজ করবে। সুপ্রভাকে আমি পালতে পারছি না, তাকে পালক দেবার ব্যবস্থা করবে। কি বলছেন বুঝতে পারছি না ভাবি। বাংলাদেশে এমন অনেক ফ্যামিলি আছে যাদের ছেলে পুলে নেই। এমন কোন একটা ফ্যামিলিতে ওকে দিয়ে দাও। সেও সুখে থাকবে, আমিও সুখে থাকবো। এইসব যন্ত্রণা আমার অসহ্য লাগে। ও আচ্ছা। মেয়ে হয়েছে অপয়া। ও পেটে আসার পর থেকে যত সমস্যা, আমার আর ভালো লাগে না। ভাবি আপনি আজই যাবেন? ইমনের স্কুল তো অনেক দূর হয়ে যাবে। স্কুল থেকে ওকে আনা নেওয়া কি করবে? জানি না, স্কুল বদলে দিব, কিংবা ঘরে বসে থাকবে। বাপ নেই, ছেলের আবার স্কুল কিসের? তা কি পড়াশোনা হবে? হবে না। বড় হয়ে ইট ভাঙবে, কিংবা রিক্সা চালাবে। সুপ্রভার ঘুম ভেঙেছে, কাঁদতে শুরু করেছে। সুরাইয়া উঠে চলে গেল। ফিরোজ বসে রইল। পত্রিকা পড়া হয়নি, এখন আর পড়তে ইচ্ছে করছে না। ভাবি যখন চলে যাবে বলে ঠিক করেছে, তখন যাবেই। তাকে বোঝানোর কেউ নেই, সে কারো কথা শুনবে না। ইমন ছোট ছোট পা ফেলে আসছে। ছোট চাচার দিকে একবার তাকাতেই চোখ নামিয়ে নিল। ফিরোজ হাতের ইশারায় কাছে ডাকলো। ইমন আসছে, কিন্তু অন্যদিকে তাকিয়ে এগোচ্ছে। একবারও তার চাচার দিকে তাকাচ্ছে না। ছেলেটা অদ্ভুত হয়েছে, অদ্ভুত কিন্তু অসাধারণ। খবর কি রে বেটা হার্ডনাট? ভালো। বড় মামার বাড়িতে চলে যাচ্ছিস তাহলে? গুড। যাবার সময় কাঁদবি না তো? না। ভেরি গুড। বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না। আচ্ছা তুই বোকা না বুদ্ধিমান? জানি না। আয় পরীক্ষা করে দেখি বোকা না বুদ্ধিমান। কোলে এসে বস। আমি তোর চুলে বিলি কেটে কেটে আদর করব। তখন যদি কেঁদে ফেলিস, তখন বুঝবো তুই বোকা, আর না কেঁদে থাকতে পারলে বুদ্ধিমান। ইমন গুটিসুটি মেরে তার চাচার কোলে বসে আছে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি আটকানোর, কোনো লাভ হচ্ছে না। চোখ ভর্তি পানি এসেছে। সে সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলছে। ছোট চাচার কাছে সে বোকা প্রমাণিত হচ্ছে। এই দুঃখ বোধেও সে আক্রান্ত। তবে সে জানে ছোট চাচা তার মতোই বোকা। ছোট চাচার চোখও ভিজে উঠেছে, পানি জমতে শুরু করেছে। হার্ডনাট, যেখানেই থাকিস, যেভাবেই থাকিস, ভালো থাকবি। আচ্ছা, কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না। আচ্ছা, গল্প শুনবি? এক দেশে এক ব্যাঙ ছিল। কথা নেই বার্তা নেই, হঠাৎ বেচারার সর্দি লেগে গেল। সর্দি এবং কফ। সারাদিন নাক ঝাড়ে আর খক খক করে কাশে। ব্যাঙের স্ত্রী বলল, ওগো ডাক্তারের কাছে যাও, তোমার কাশির শব্দে বাচ্চারা ঘুমোতে পারছে না। ব্যাঙ বলল, ডাক্তারের কাছে যে যাব, ভিজিটের টাকা লাগবে না? তার স্ত্রী বলল, আধুলিটা নিয়ে যাও। ব্যাঙ বলল, আধুলিটাই তো আমাদের শেষ সম্বল, সেটা নিয়ে যাব? হ্যাঁ যাও, শরীরটা তো আগে দেখবে। টাকা গেলে টাকা পাওয়া যাবে, শরীর গেলে কি আর পাওয়া যায়? ব্যাঙ বলল, বউ কথা তো ভালোই বলেছ। আচ্ছা যাই, ডাক্তারকে বরং দেখিয়ে আসি। ব্যাঙের স্ত্রী বলল, ব্লাড প্রেশারটাও একটু চেক করিও। আমার ধারণা তোমার প্রেশারও বেড়েছে। কাল রাতে বৃষ্টির সময় তুমি যখন ডাকছিলে, তখন তোমার গলা কেমন যেন অন্যরকম শোনাচ্ছিল। ছোট চাচা দম নেবার জন্য থামতেই ইমন বলল,
বাবা কি আর ফিরে আসবে না চাচা? বুঝতে পারছি না। ধরে নে ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবে। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস, মানুষটা ফিরছে না, কষ্ট বেশি না? হুম। তোর মা সারাক্ষণ ভাবছে, এই বুঝি মানুষটা ফিরল। রাতে ঘুমায় না, জেগে থাকে। গেটে সামান্য শব্দ হলেও ছুটে আসে। এই অবস্থাটা তো ভয়ঙ্কর। সুপ্রভা কাছে। সুরাইয়া মেয়ের কান্না থামানোর কোনো চেষ্টা করছে না। কাঁদুক, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক সময় নিজেই থেমে যাবে। সে যখন কাঁদে তখন তো কেউ তার কান্না থামাতে আসে না। সে কেন যাবে? তার এত কি দায় পড়েছে?